মফস্বল শহর থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে যখন কোনো হোস্টেলে বা মেসে জায়গা পাচ্ছিলাম না, তখন বাধ্য হয়ে এক সময়কার বাবার বন্ধু, যিনি ওই সময় মফস্বলের শহরেই থাকতেন, এখন শহরে থেকে বড় চাকরি করেন, তাকে বাবা ফোন করে বলেছিলেন কোনো হোস্টেল বা মেসে যোগাযোগ করে একটা জায়গা করে দিতে পারবে কিনা। সব শুনে বাবার বন্ধু শুভ্র কাকু বলেছিলেন, চেষ্টা আমি অবশ্যই করব, তবে তার আগে তোর ছেলেকে নিয়ে একদিন আমার বাড়িতে আয়, কতকাল দেখা হয় না বলতো। রবিবার দিন বাবার সাথে কাকুর বাড়িতে গিয়ে প্রথমেই তাকে প্রণাম করতেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন, কোন কলেজে ভর্তি হয়েছ? বলেছিলাম যাদবপুর কলেজে। বিষয় কী নিয়েছ? বলেছিলাম ইঞ্জিনিয়ারিং। কাকিমা বোধহয় রান্নাঘরে ছিলেন, সেখান থেকে ঘামার্ত অবস্থায় বেরিয়ে এসে বাবাকে হাত জোড় করে নমস্কার করে বললেন, এতদিন আপনার নাম অনেক শুনেছি, আজ প্রথম দেখলাম। ভালো আছেন তো? উপরওয়ালার কৃপায় আছি, চলে যাচ্ছে বলে বাবা শুভ্র কাকুর দিকে তাকিয়ে বললেন, শুভ্র, কলকাতায় আসা থেকে বলে আসছি তোরা সবাই কদিন আমার বাড়ি থেকে ঘুরে যা। যাবো বলে 2 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত ওর সময় হয়নি। বাবার কথা শুনে কাকিমা হেসে বললেন, সময় কি করে হবে বলুন তো, রবিবার একটা দিন ছুটি পায়, সারা সপ্তাহের বাজার সংসারের যাবতীয় কাজ করতে করতেই এক সময় দিনটা শেষ হয়ে যায়। ওই কারণেই অনেক জায়গায় কথা দিয়েও যাওয়া হয় না বলে কাকিমা আমাদের বসতে বললেন। আপনারা বসুন, চা নিয়ে আসছি বলে কাকিমা আবার রান্নাঘরের দিকে চলে গেলেন। কাকু আমাদের সোফায় বসতে বলে নিজে একটা চেয়ারে বসে ছোটোবেলাকার বন্ধুদের কথা বলতে বলতে কখনো হাসছেন, কখনো গম্ভীর হচ্ছেন। মাঝে কাকিমা চা, ডিমের অমলেট, মিষ্টি দিয়ে গেছেন, সেগুলো কথা বলতে বলতে খেয়ে প্রসঙ্গক্রমে যখন আমার কলেজ আর থাকার কথা উঠল, তখন কাকু বললেন, কয়েকটা জায়গায় খোঁজ নিয়ে জেনেছি, সেখানেও জায়গা নেই। কাকুর কথায় বাবার মুখটা শুকিয়ে গেল। কিছু সময় চুপ করে থাকে, তারপর বাবা বললেন, ছেলেটা যাদবপুরে চান্স পেয়ে গেল দেখে ভেবেছিলাম ছেলের ইঞ্জিনিয়ারিং পড়াটা সার্থক হয়েছে, কিন্তু এখন যদি একটা থাকার জায়গা না পায় বলে আমার দিকে একবার তাকিয়ে কাকুকে বললেন, শুনেছি এদিকে নাকি কেউ কেউ ছাত্রছাত্রীদের পেইং গেস্ট হিসাবেও রাখে, সেরকম যদি কোনো যোগাযোগ হয় তাহলে সেটাও একটু দেখিস। কাকু বাবার উতলা মুখটার দিকে তাকিয়ে বললেন, তুই অত চিন্তা করছিস কেন? যদি কোনো জায়গায় যোগাযোগ করতে না পারি তাহলে কি তোর ছেলের ইঞ্জিনিয়ারিং পড়া হবে না? সেরকম হলে আমার ওপরের স্টোর রুমটা তো খালি পড়ে আছে, সেখানে তোর ছেলের একটা থাকার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। সাথে সাথে বাবা কাকুর হাত দুটো ধরে বলেছিলেন, তাহলে আমি নিশ্চিন্ত হতে পারি। সেদিন বাবা আর আমি খুশি মনে চলে এসেছিলাম ঠিকই, তবে পরে অঙ্কিতার কাছে শুনেছি কাকু এরকম একটা কথা বলার পরে কাকিমা আর ওনার মেয়ের কাছে কাকুকে অনেক কথা শুনতে হয়েছিল। সেসব কথায় কোনো ভ্রুক্ষেপ না করে কাকু বলেছিলেন, তোমরা ওকে না চিনলেও আমি তো ওকে চিনি, ওর ক্ষতি হলেও ও মেনে নেবে, কিন্তু আমার কোনো ক্ষতি ও হতে দেবে না। গ্র্যাজুয়েশন করার পর যখন হন্যে হয়ে চাকরি খুঁজছিলাম, তখন অনেক চেষ্টা চরিত্র করে কোঅপারেটিভ ব্যাংকে চাকরি পেয়ে শশাঙ্ক ওই মফস্বল শহরেই সেটেল হয়ে যায়, আর আমি তার 1 বছর পর চাকরি পেয়ে মুম্বাইতে চলে আসি। চাকরি না পাওয়া অবধি 1 বছর আমার যাবতীয় হাত খরচের টাকা ওই শশাঙ্কই হাসতে হাসতে মেটাতো, কারণ তখন আমি সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছিলাম। মায়ের 2 দিন ধরে জ্বর ছিল, দ্বিতীয় দিন
বাবা রাত্রি 8টার দিকে নিজের মুদিখানার দোকান থেকে ফেরার পথে ওষুধ নিয়ে বাড়িতে এসে মাকে খাইয়ে রান্না করবেন বলে রান্নাঘরে যেতে গিয়ে তার স্ট্রোক হয়। মা জ্বরে অচেতন হয়ে তখন শুয়েছিলেন। বাবা রান্নাঘরের সামনে বুকে হাত দিয়ে পড়েছিলেন। আমি তখন একটা ইন্টারভিউ দিয়ে ফিরছিলাম। অনেকক্ষণ ধরে বাবার কোনো সাড়া শব্দ না পেয়ে মা বিছানায় শুয়ে 2-1বার ডাকাডাকি করে শেষে জ্বর অবস্থায় বিছানা থেকে উঠে বাথরুমে আছেন কিনা দেখতে গিয়ে দেখেন রান্নাঘরের সামনে বাবা পড়ে আছেন। হাজার ডাকাডাকি করেও তার সাড়া দেননি। বাবা মারা যাওয়ার পর দোকান বিক্রি করে পাওনাদারদের টাকা মিটিয়ে কি করব যখন ভাবছি, তখন ওই শশাঙ্ক কোঅপারেটিভ ব্যাংকে চাকরি পেয়ে বলল, তুই ইন্টারভিউ দিয়ে যা, আমি আছি তো। চাকরি পেয়ে মুম্বাইতে চলে এলেও যোগাযোগটা আমাদের ফোনের মাধ্যমে ছিল। 10 বছর পর কলকাতায় ট্রান্সফার হয়ে এসে অজয়নগরে জমি কিনে যখন বাড়ি করি তখন সেটা ওকে বলেছিলাম। ও বলেছিল আসবে, কিন্তু যে কোনো কারণেই হোক সময় সুযোগ হয়নি। আজ যখন ছেলে ভর্তি হয়ে গেছে অথচ থাকার জায়গার কোনো ব্যবস্থা হয়নি, এরকম একটা অবস্থায় নিরুপায় হয়ে ও আমাকে ফোন করেছিল। তাই আমি ওকে বলেছিলাম, তুই চলে আয়, যা হোক একটা ব্যবস্থা হয়ে যাবে। অনেককে বলেছি যদি কোথাও ব্যবস্থা না হয় তাহলে আপাতত আমাদের ওপরের ঘরটাতে না হয় থাকবে। আমরা থাকতে বন্ধুর ছেলে এই শহরে যদি একটা থাকার জায়গা না পায় তাহলে সেই বন্ধুত্ব বা পরিচিতির তো কোনো মূল্যই থাকে না। ওপরের ঘরটা তো পড়েই থাকে, আমরা স্টোর রুম হিসেবে ব্যবহার করি। সেখানে যদি অভিক থাকে তাহলে অসুবিধাটা কোথায়? মফস্বলের ছেলে দুটো বেশি খাবে বলে। সেই থেকে আমি অভিক শুভ্র কাকুর বাড়িতে থেকে ইঞ্জিনিয়ারিং পড়তে লাগলাম। কাকুর মেয়ে অঙ্কিতা তখন 11-এ পড়ে, সায়েন্স নিয়ে। ওই বয়সেই অঙ্কিতার কথাবার্তা বা সাজ পোশাক যা ছিল তাতে তাকে যথেষ্ট স্মার্ট আর ফরওয়ার্ড বলে মনে হতো, যেটা আমার মতো মফস্বলের ছেলের দেখা বা শোনার অভ্যাস ছিল না। আগে কখনো দেখিনি অঙ্কিতার বয়সী কোনো মেয়েকে হাফ প্যান্ট আর টি-শার্ট পরে ঘোরাঘুরি করতে। বাড়িতে সে সবসময় এরকম ড্রেসে থাকতো বলেই আমি আমার চোখ দুটো নিচের দিকে রেখে চলতাম। এমনকি টেবিলে খেতে বসেও আশেপাশে অঙ্কিতা থাকলে খাবারটা তাড়াতাড়ি খেয়ে উঠে পড়তাম। এমনিতেই অঙ্কিতা আমাকে একদমই পছন্দ করতো না, কারণ প্রথমত আমি মফস্বলের ছেলে, আর দ্বিতীয়ত সরকারি স্কুল থেকে পড়ে এসেছি। তাই 6 দিন হয়ে গেছে শুভ্র কাকুর বাড়িতে আছি। অনেক কিছুর সাথে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, সেই সঙ্গে নিজের দৃষ্টিটাকেও। কাকু অফিস যাবে, আমিও কলেজে যাব, দুজনে একসাথে খাচ্ছি। তখন অঙ্কিতা এসে আমাকে দেখে চোখ দুটো কুঁচকিয়ে তার বাবাকে বলল, অঙ্কটায় একটু অসুবিধা হচ্ছে, বন্ধুরা যে অঙ্ক স্যারের কাছে পড়ে তার সাথে তুমি একটু কথা বলে জানো আমি কোন শিফটে যাব। বলে অঙ্কিতা কাকুকে সেই অঙ্কের মাস্টারের ফোন নাম্বার দেবে বলে নিজের ফোন থেকে নাম্বারটা বার করতে লাগলো। অঙ্কের ব্যাপার যেহেতু, তাই চুপ করে না থেকেই কাকুর দিকে তাকিয়ে বললাম, অঙ্কটা বোধহয় আমি দেখিয়ে দিতে পারবো। অঙ্কিতা প্রায় সঙ্গে সঙ্গেই বলল, না, আপনার দেখানোর কোনো দরকার নেই, আপনি তো সরকারি স্কুল থেকে পড়ে এসেছেন, আমাদের ইংলিশ মিডিয়ামের অঙ্ক আপনি পারবেন না। তাছাড়া আমি একজন প্রফেশনাল মাস্টারের কাছ থেকেই অঙ্কটা শিখতে চাই। আমি আর একটাও কথা না বলে খেতে লাগলাম। কাকু মেয়েকে বললেন, আরে অঙ্ক তো অঙ্কই, তোর তো অঙ্ক নিয়ে কথা, সেটা যদি অভিক দেখিয়ে দিতে পারে তাহলে তোর মাস্টারের কাছে যাওয়ার কি দরকার। কথাটা বলেই আমাকে বললেন, অভিক তুমি খেয়ে উঠে দেখো তো
ওর কোথায় অসুবিধা হচ্ছে? অঙ্কিতা আর কিছু বলতে না পেরে আমার দিকে খুব বাজেভাবে তাকিয়ে তার ঘরের দিকে চলে গেল। আমি দুম করে কথাটা বলে ফেলেছি, কারণ এই বাড়িতে থাকি, খাই, যদি কোনো কাজে লাগতে পারি তাহলে অন্তত নিজের ভালো লাগবে এই ভেবে। খেয়ে উঠে হাত মুখ মুছে অঙ্কিতার ঘরের সামনে এসে বললাম, কই দেখি অঙ্কের বইটা। টেবিল থেকে বইটা নিয়ে আমার হাতে দিয়ে বলল, দেখুন কিছু বুঝতে পারেন কি না। বইটা খুলে বললাম, তুমি কোনটা বুঝতে পারছো না সেটা বলো। সে আবার আমার হাত থেকে বইটা নিয়ে একটা অঙ্ক বার করে বলল, এইটা। অঙ্কটা দেখে নিয়ে বললাম, ভেতরে আসবো? মাথা নেড়ে হ্যাঁ বললে ভেতরে ঢুকে বললাম, খাতা পেন নাও। সে খাতা পেন নিয়ে বসতেই অঙ্কটা ভালো করে বুঝিয়ে সেই অঙ্কটা তাকে দিয়ে করিয়ে ঘর থেকে বেরিয়ে আসার আগে বললাম, সরকারি স্কুলের ছেলেমেয়েরাই ভারতবর্ষের মেরুদণ্ড ছিল, আজও আছে। সেই থেকে আমাকে পছন্দ না হলেও অঙ্কটা করতে অঙ্কিতাকে আমার কাছে আসতে হতো। এই ঘটনার দিন 15 যেতে না যেতেই কলেজ থেকে ফিরে ওপরের ঘরের দিকে যাচ্ছিলাম। কাকিমা ডেকে বসতে বললেন, তোমার পড়াশুনো কেমন চলছে? খুব চাপ বলে বললাম। কেন কাকিমা? ক্রমশ কী হয় দেখুন পরের পর্বে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।